ছয় দশক পেরিয়ে তৌকির আহমেদ আজকে শিল্পকলা একাডেমিতে সমস্ত শিল্পীরা আমরা একসাথে হয়েছিলাম তৌকির ভাইকে নিয়ে। শিল্পী সমিতির উদ্যোগে আজকে আপনাকে ছয় দশক আপনার অতিক্রম হওয়াতে যে অনুষ্ঠানটি হলো সেখানে আমি অনেক আবেগঘন মুহূর্ত তৈরি হতে দেখেছি এবং আপনি তো অনেক জ্ঞানী মানুষ। আজকে আপনার সহশিল্পীরা আপনার সম্পর্কে অনেক কথা বললেন। সমস্ত কথার নির্যাসটুকু যদি আপনার কাছে জিজ্ঞেস করি, আপনার অনুভূতি কি, আপনি কি বলবেন? আমি বলবো যে আমি ভীষণভাবে সম্মানিত বোধ করছি। আমি তো আবেগতাড়িত বটেই আজকে এবং একই সঙ্গে অনুপ্রাণিত বোধ করছি। কারণ মানুষ তো বাঁচে তার নামের জন্য, মানুষ বাঁচে তার সম্মানের জন্য। আমরা তখনই ভাগ্যবান হই যখন আমরা মানুষের ভালোবাসা পাই। তো আমি বলবো সেক্ষেত্রে আমি খুব সৌভাগ্যবান যে আমি খুব অল্প বয়সে মঞ্চে কাজ করতে এসেছিলাম। 18 বছর বয়সে 22 বছরে আমাকে সারা দেশের মানুষ চিনে ফেলেছিল। এটা আমি পরম সৌভাগ্যের বিষয় বলে মনে করি। এবং তারপর থেকে আমি সবসময় বিভিন্ন ধরনের কাজের মধ্যেই ছিলাম। মঞ্চ, টেলিভিশন, পরবর্তীতে চলচ্চিত্র, সাংগঠনিক কাজকর্ম বা নিজের পড়াশোনা, নিজের স্কিল ডেভেলপমেন্ট সব কিছু মিলিয়ে আমি খুব ব্যস্ত সময় কাটিয়েছি। একই সঙ্গে ছিল পেশাগত কাজ। স্থপতি হিসেবে আমার কনসালটেন্সি বা রিয়েল এস্টেট বিজনেস, এসব জায়গায় আমাকে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়েছে। আজকে যখন তারা স্মৃতিচারণ করছিলেন, আমি দেখলাম যে আমি আসলে অতীতে বিচরণ করিনি। আমি সবসময় ভবিষ্যতের কথা ভেবেছি এবং এখনও আমি আগামীকালকের কথা ভাবি। কি সেটা? আরও কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে। তৌকির ভাই, শুরুটা আপনি নিজে বললেন এবং আমরা দেখেছি আপনাকে নায়ক, তারপর আমরা আপনাকে পেয়েছি নির্মাতা। সেখানেও আমি তো আপনাকে বলি যে আপনি সময়ের আগে এত ভালো ভালো ছবি নির্মাণ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন। সেটি কি সময়ের আগে? আমি যে বলতাম, আপনার কাছে কি মনে হয় সেটি সময়ের আগে? এখনই সময় সেরকম ছবি বানানোর, কিন্তু আপনি আগেই বানিয়ে ফেলেছেন। না, মানুষ তার প্রাইম টাইম, যেটা তার যৌবন এবং মাঝ বয়সের খানিকটা সময় মিলে যে প্রাইম টাইমটা থাকে, সেটা কিন্তু নাতিদীর্ঘ। এখন কবে পরিবেশ পরিস্থিতি আমাদের সপক্ষে আসবে তারপরে আমরা কাজ করবো তা তো হয় না। শিল্পী তার তাগিদ থেকেই তার কাজটি করবেন। এটি সমাজেরও দায়িত্ব সেটিকে গ্রহণ করা বা বর্জন করা। অনেক সময় সময়ের আগে হয়ে যায়, কারণ আমরা যদি শুধুমাত্র জনরুচির দোহাই দিই যে মানুষ যা পছন্দ করে সেটাই যদি নির্মাণ করি, সেটা তো হয়তো বাণিজ্য হবে সেটাতে, কিন্তু সেটাতে শিল্পের মূল কাজটি হবে না। প্রশ্ন করা হবে না, তাকে ভাবতে শিখতে উদ্বুদ্ধ করা হবে না। সুতরাং আমি মনে করি যে আমাদেরকে আমাদের ভালো কাজগুলি করতে হবে। যে কাজের মধ্যে ভাবনা আছে, যে কাজের মধ্যে আমাদের ইতিহাস, ঐতিহ্য বা সংস্কৃতির গুরুত্ব আছে, সেই কাজগুলি করা দরকার। এবং আপনি তা করেছেন। আমি মুগ্ধ হয়েছিলাম আপনার রূপকথার গল্প দেখে, এবং আপনি সেখানে সেই সময় যে সাবজেক্টটা নিয়েছিলেন, আমি এখনো বলি এটা আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ একটি চলচ্চিত্র। এছাড়া আপনার প্রত্যেকটি কাজই তো আপনার সিগনেচার আপনি রেখেছেন চলচ্চিত্রে। যদি আমি একটু আপনাকে আমি প্রশ্নই করি আপনার ভক্ত হিসেবে, যে আমি আপনার চলচ্চিত্রের যে গ্রাফিক্স নিজে দেখি, সেই জায়গায় আপনি সর্বশেষ যে চলচ্চিত্রটি বানিয়েছেন স্ফুলিঙ্গ, সেটি আমাকে সেইভাবে আন্দোলিত করতে পারেনি। তখন আপনি একটু দেশ এবং বিদেশ সবকিছু মিলিয়ে আপনার ফ্যামিলি অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল, বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার ছিল। আপনি কখনো বিদেশ কখনো দেশ। সেই সময় স্ফুলিঙ্গ ছবিটি আপনি কি মনে করেন যে আপনার টোটাল ক্যারিয়ারের সাথে একটু মানে বিচ্ছিন্ন, নাকি ঠিক আছে? আসলে প্রতিটি কাজই তো আলাদা এবং নানান মাত্রার হয়, এবং আমার মনে হয় যে সব ছবি সবার ভালো লাগবে না। কোনো ছবি অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। কারো কারো হয়তো ওটাও ভালো লেগে থাকতে পারে। কিন্তু স্ফুলিঙ্গের ক্ষেত্রে যেটা হয়েছিল, এটা করোনার মধ্যে বানাতে হয়েছিল, সীমাবদ্ধতা ছিল, এবং একই সঙ্গে এটা রিলিজটা করোনার মধ্যেই খুব ভালোভাবে হয়নি। সুতরাং ছবিটা নিয়ে আসলে সেই অর্থে প্রপার মার্কেটিং বা প্রপার ডিস্ট্রিবিউশন হয়নি। এবং অনেক সময় প্যাকেজিং বা মার্কেটিং কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যেটাতে আমি সব বরাবরই দুর্বল। স্ফুলিঙ্গের ব্যাপারে বলবো যে একটি ভালো পরিবেশনা হয়তো ছবিটির গুরুত্ব অন্যভাবে বলতে পারবে। তারপরেও আমি সর্বশেষে যেটা বলবো যে ছবি নির্ভর করে তার স্থায়িত্বের উপর।
যদি 10 বছর পর আমি দেখি যে আসলে এটি সেভাবে বেঁচে নেই, তখন হয়তো আমার বলতে সুবিধা হবে। কিন্তু আমার মনে হয় যে ছবি সময়ের সাথে টিকে থাকে সেটি ভালো ছিল। আপনি হুমায়ুন স্যারের দারুচিনির দ্বীপ ছবিটির নির্মাতা ছিলেন। সেই সময় সেই ছবিটি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল, প্রশংসা পেয়েছিল, হুমায়ুন স্যার নিজে খুব খুশি হয়েছিলেন। আমরা এবছর দেখলাম হুমায়ুন স্যারের গল্প কিছুক্ষণ নিয়ে বনলতা এক্সপ্রেস হয়েছে, আপনি কি সেটা দেখেছেন? আমি দেখবো, আমি এর মধ্যেই দেখবো। আমি আজকের অনুষ্ঠান নিয়ে আজকে তীর্থযাত্রীর প্রোডাকশনটা আবার রিলঞ্চ করতে হলো, যারা 2 বছর পর শো হচ্ছে। আমি একদমই সময় পাচ্ছিলাম না। সো ছবিটি দেখলে আপনার সাথে এই বিষয়ে আরেকটা প্রশ্ন থাকতো, যেহেতু দেখেননি এই বিষয়ে আর প্রশ্ন নেই। তকির ভাই, সমস্ত কিছু মিলিয়ে একজন মেধাবী শিল্পী, একজন পরিপক্ক মানুষ আপনার মতো আমাদের মাথার উপরে যে গার্জিয়ান, সে যখন খানিকটা সময় দেশে থাকে, খানিকটা সময় বিদেশ থাকে, আমরা তাকে আসলে রিচ করতে পারি না। তো শিল্পীদের এই বিদেশ চলে যাওয়ার প্রবণতা এবং বিদেশে সেটেল হওয়ার বিষয়ে আমরা যে আপনাদের হারাই, দেশের দর্শক যে আপনাদের হারায়, সেই বিষয়ে আপনার স্পষ্ট কোনো বক্তব্য আছে কিনা? আমার মনে হয় যে আমরা যারা ঢাকায় থাকি তাদের কারো বাড়ি বা অনেকেরই বাড়ি হয়তো ঢাকায় না, কিন্তু আমরা জীবিকা এবং প্রয়োজনেই ঢাকায় আসি। এবং প্রাণীকুলের একটা বড় অংশ কিন্তু যাযাবর, তারা তাদের খাদ্যের জন্য স্থানান্তরিত হয়, আবার আরেকটা অংশ আবহাওয়ার জন্য স্থানান্তরিত হয়। পাখিদের কথা যদি বলি, সেরকম মানুষও প্রাণীর বাইরে কিছু না, সে সবসময় নতুন কিছু খোঁজে, আরও বেটার কিছু খোঁজে। এবং grass is always green on the other side of the bank. তো প্রয়োজনেই বিদেশ যাওয়া, প্রয়োজনটা মূলত আমার ছেলে মেয়ের পড়াশোনাটা। এবং আমার মনে হয় যেহেতু তারা এখন ইউনিভার্সিটি লেভেলে চলে গেছে, আমি এখন বেশি সময় বাংলাদেশে কাটাতে পারবো। তবে একটা জিনিস লক্ষণীয়, যে আমি যখনই কিন্তু দেশে আসছি, আমি কোনো না কোনো কাজ খুঁজে নিচ্ছি বা আয়োজন করছি। আপনাকে এখনই কাজে লাগানোর সবচেয়ে সময় অ্যাক্টর হিসেবে, বিকজ এখন ওটিটি প্ল্যাটফর্মে অনেক ধরনের চরিত্রের কাজ হচ্ছে, খেলা হচ্ছে, এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য যে ধরনের কাজ হচ্ছে, আমি যতটুকু জানি যে আপনি এখন পর্যন্ত ওটিটির জন্য কোনো কাজ নির্মাণ করেননি। এই নির্মাণ সংক্রান্ত কোনো পরিকল্পনা বা অভিনয় সংক্রান্ত কোনো পরিকল্পনা আপনার আছে? আসলে ওটিটিতে আমি সবার আগে কাজ করি, এটা হচ্ছে হইচইয়ের পাঁচফোড়ন নামের একটি কাজ, ওই যে সময়ের আগে। সময়ের আগে। এবং তারপরে বায়োস্কোপের জন্য একটি কাজ করি, ফেলুদার নয়ন সত্যজিতের সেই গল্পটি। এবং আরেকটি কাজ করেছিলাম বেঞ্জের জন্য, ভোট। তো এটাও সময়ের আগে ছিল, কারণ তখন বোধহয় রাইটার নামে আরেকটা কাজ করেছিলেন নাকি? আপনি জাহিদ হাসান ভাই ছিলেন একসাথে। হ্যাঁ, ওটা করেছিলাম। আরও 2-1টা করেছি, করিনি যে তা না। কিন্তু সেই অর্থে আমি যখন করেছিলাম, তখন নির্মাণ যখন করেছিলাম, তখন ওটিটি এতটা আলোচিত হয়নি। এখন হয়েছে, কিন্তু এখন হয়তো আবার আমার কাজের সুযোগ হয়নি। তো দেখা যাক সামনে। তকির ভাই, লাস্ট আমি জাস্ট ছোট্ট করে একটু জিজ্ঞেস করবো, আজকে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আবুল হায়াত আঙ্কেল, আমাদের আপনার শ্বশুর, তিনি আপনার সম্পর্কে যখন কথা বলেন, উনি বলতে গিয়ে বলে ফেলেছেন তিনি শুধু আপনার সাথে কথাই বলেন না, তিনি আপনার কাছ থেকে অনেক কিছু শেখেন। জামাতা হিসেবে এই কথাটি শোনার পর আপনার কেমন লেগেছে? বাবা সবসময় আমার সম্পর্কে পজিটিভ বলেন, এবং যেহেতু আমি তাদের পরিবারের অংশ, সুতরাং অনেক সময় অনেকে ভাবতেই পারে যে নিজের ছেলের প্রশংসা তো করবেনই, কিন্তু ব্যাপারটা তা না। উনি একজন অত্যন্ত উঁচু মানের শিল্পী, শুধু না, অত্যন্ত বড় মাপের মানুষ। সুতরাং তার কাছ থেকে যখন প্রশংসা পাই আমি, সেটা আমাকে ভীষণভাবে আলোড়িত করে। এবং আমার ধারণা উনি আমাকে অনুপ্রেরণা দেন। অসংখ্য ধন্যবাদ তকির ভাই। একটি প্রশ্ন, আসলে আমি ক্যামেরা ধরে থাকলে দর্শক আশা করে একটু ভিন্ন একটা প্রশ্ন। আপনি কিয়ামত থেকে কিয়ামত ছবিতে প্রথমে আপনাকে কাস্ট করা হয়েছিল, আপনি সেই ছবিটি করেননি কেন? এটা আপনি বলেছেন বিচ্ছিন্নভাবে, কিন্তু আজকে আপনার মুখে শুনতে চাই। প্রথমত হচ্ছিল, তখন আমি আর্কিটেকচার করছি এবং মঞ্চে কাজ করছি, টেলিভিশনেও পপুলার হয়েছি তখন। ওই সময় যদি আমি চলচ্চিত্রে ঢুকে যেতাম, তাহলে হয়তো আজকের আমি হতে পারতাম না। পড়াশোনার একটা চাপ ছিল, এবং একই সঙ্গে ঠিক রোমান্টিক নায়ক আমি হতে চাইনি। আমি হয়েছিলাম হয়তো টেলিভিশনে, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি পরিচালনা করতে চাই, লিখতে চাই। সুতরাং আজকের যে তৌকিরকে আপনারা দেখছেন, ওটা তার সঙ্গে কন্ট্রাডিক্টরি ছিল। সেটা আপনি সেই সময় বুঝতে পেরেছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ তকির ভাই। কেমন লাগছে আমাকে অনেকদিন পর দেখে? হ্যাঁ, খুব ভালো লাগলো জয়, এবং অনেক কথাই বলে ফেললাম কথা চলে। তুমিও ভালো থাকো, নিশ্চয়ই আমাদের আরও অনেক কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।